স্বাগতম প্রিয় শ্রোতা। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়াবহ ও রহস্যময় ভৌতিক গল্প। এই গল্পটি আপনাকে গভীর অন্ধকারে নিয়ে যাবে, যেখানে অদৃশ্য আতঙ্ক এবং অতৃপ্ত আত্মাদের এক অজানা জগতের সাথে পরিচয় করাবে আপনাকে। হালকা আলো এবং গভীর নিঃশ্বাস নিয়ে প্রস্তুত হন, কারণ আমরা প্রবেশ করতে যাচ্ছি ভয়ানকের নতুন একটি এপিসোডে, যার নাম পিশাচ ডায়েরি, পর্ব নম্বর 6, এবং এটি হচ্ছে শেষ পর্ব। চলুন তাহলে এমন একটি বিশ্বে যেখানে ভয় ও রহস্য একাকার হয়ে যায়, এই অবিশ্বাস্য ভৌতিক অভিজ্ঞতা সুন্দর এবং সুস্পষ্টভাবে শোনার জন্য অবশ্যই হেডফোন লাগিয়ে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন হারিয়ে যাই অন্ধকার দুনিয়ায়। পিশাচ ডায়েরি শেষ পর্ব। লিখেছেন মাসুদ রানা। হ্যাঁ, আমি মারা গেছি। আপনার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এটা আমি না। আমি তার কথার অর্থ কিছুই বুঝলাম না। এরপর সে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো, যদিও অন্ধকারে আমি তাকে দেখতে পারছিলাম না। কিন্তু তার ভয়ঙ্কর হাসির শব্দ আমার শরীরের সব রক্ত জমিয়ে ঠান্ডা করে দিচ্ছিল। এরপর আমি অনেকটা ভয় নিয়েই মেয়েটাকে প্রশ্ন করলাম, হাসছেন কেন? আর আপনি কি বলছেন এসব? আমি আপনার কোনো কথার অর্থই খুঁজে পাচ্ছি না। এরপর মেয়েটা হাসি থামিয়ে কিছুটা গভীর কণ্ঠে বলল, এসব বুঝে আপনার কোনো কাজ নেই। আপাতত আপনার কাছ থেকে একটা সাহায্য চাই আমার। একমাত্র আপনিই পারেন আমাকে এই সাহায্য করতে, আমার আত্মাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করতে। আমার স্বামী আর মেয়ের আত্মা মুক্তি পেয়েছিল কারণ তারা নিষ্পাপ ছিল, কিন্তু আমি পৈশাচিক শক্তির উপর বিশ্বাস করে পিশাচ মন্ত্র পড়তে শুরু করেছিলাম, তাই আমার আত্মা অভিশপ্ত হয়ে গেছে। এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আমাকে এখন পিশাচ হতে হবে। এরপর যে নরপশুগুলো আমার পরিবারের উপর অমানবিক অত্যাচার চালিয়েছিল, তাদের খুন করে আমার প্রতিশোধ নিব। এই প্রতিশোধ নিতে পারলেই আমার আত্মা পৃথিবী থেকে চিরমুক্তি পাবে। আমার উত্তর, বুঝলাম, কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনার জন্য কোনো খুন করতে পারবো না। কিন্তু তখন মেয়েটি বলল, আপনাকে কোনো খুন করতে হবে না। আমার শুধু একটা মৃত শরীরের প্রয়োজন, যে শরীরে আমার অভিশপ্ত আত্মা প্রবেশ করবে। এরপর আমি সেই শরীর দিয়েই আমার সব প্রতিশোধ নেব। আপনি শুধু আমাকে একটা মৃত লাশের ব্যবস্থা করে দেবেন। আপনার নতুন শরীর লাগবে কেন? আপনি তো এইভাবেই প্রতিশোধ নিতে পারেন, যেভাবে আপনি আমার বাড়িতে রহিম চাচার বেশি এসেছিলেন। সেইভাবে তো তাদের কাছে গিয়েও প্রতিশোধটা নিতে পারেন। না, এই ক্ষমতা আমার বেশিক্ষণ থাকে না। আমার অভিশপ্ত আত্মা শুধু এই গ্রামেই থাকতে পারবে, এর বাইরে কোথাও যেতে পারবে না। আর এই আত্মার মাধ্যমে আমি পৈশাচিক শক্তিও পাবো না। তাই আমার একটি মৃত শরীর লাগবে, এবং সেটা আপনি আমাকে ব্যবস্থা করে দিতে পারবেন। কি বলছেন এসব? মৃত শরীর আমি কোথায় পাবো? এটা আমি কিছুতে করতে পারবো না। আপনি এখন এই দুনিয়ার মানুষ না, তাই আপনার এসব প্রতিশোধের কথা না ভেবে ওপারের দুনিয়ায় চলে যাওয়া উচিত। তাদের শাস্তি এমনিতেই হবে পরকালে।
আমি আপনার কাছ থেকে সব কথা শোনার জন্য আপনাকে এখানে নিয়ে আসিনি। আমার একটা মৃত শরীর চাই তো চাই। আপনি যদি এটা না করতে পারেন তাহলে আপনার সাথে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। মেয়েটার মুখে এসব কথা শুনে ভয় আমি পুরো চুপ হয়ে গেলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এখন আমার কি করা উচিত। অন্তত একটা মৃত শরীর তো আমার পক্ষে আনা পুরোই অসম্ভব। আর মেয়েটাকে যদি বলি যে আমি এই কাজ করতে পারবো না, তাহলে সে আমার সাথে যে কোনো কিছু করে ফেলতে পারে। পুরো বাংলোতে এখন শুধু আমি আর সেই অশরীরী মেয়েটাই রয়েছি। আমি বুঝতে পারছিলাম যে যে করেই হোক আগে আমাকে এই অভিশপ্ত বাংলো থেকে বের হতে হবে, কিন্তু কিভাবে বের হব সেটাই বুঝতে পারছিলাম না। মোবাইলটাও বন্ধ, আর রহিম চাচাও জানে না যে আমি এখন কোথায় আছি। হয়তো সে জানলে আমাকে কিছুটা সাহায্য করতে পারতো। আমি চুপচাপ দাঁড়িয়ে এইগুলোই চিন্তা করছিলাম। এরপর সে মেয়েটা আবার তার সেই কুৎসিত গভীর কণ্ঠে আমাকে বলতে লাগলো, চলুন বাড়ির উঠানে যাই। অন্ধকারে কিছু না দেখা গেলেও বুঝতে পারছিলাম যে এই কথা বলার পর মেয়েটা ঘর থেকে বেরিয়ে গিয়েছে উঠানের উদ্দেশ্যে। আমার আর কিছু করার ছিল না, তাই তার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে উঠানে চলে গেলাম। অতিরিক্ত অন্ধকারে আমি চারদিকে কিছুই দেখতে পারছিলাম না, তাই চুপচাপ উঠানে দাঁড়িয়েছিলাম আর মেয়েটাকে খুঁজছিলাম। এরপর আমাকে অবাক করে দিয়ে সে মেয়েটা একটা মোমবাতি হাতে আমার সামনে এসে দাঁড়ালো। মোমবাতির আলোতে ঝাপসা করে মেয়েটার মুখে কিছুটা বোঝা যাচ্ছিল। আমি এই প্রথমবার মেয়েটার মুখটি দেখলাম, কিন্তু দেখে আমি আঁতকে উঠলাম। মেয়েটাকে খুব পরিচিত মনে হচ্ছিল। এই মুখটা এর আগেও কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছিল আমার। হঠাৎ মনে পড়ে গেল, আরে এটা তো সেই মেয়েটার মুখ যেটা আমি সেদিন রাতে ওই ভয়ঙ্কর স্বপ্নে দেখেছিলাম। এই মেয়েটাই তো সেদিন রাতে আমার ভয়ঙ্কর স্বপ্নে এসেছিল। আমি স্বপ্নে কবর খুলে যে তিনটা লাশ দেখেছিলাম, তার মধ্যে মাঝখানের সেই ভয়ঙ্কর লাশটাই ছিল এই মেয়েটার লাশ। মেয়েটার মুখ দেখে ভয়ে আমার গলা শুকিয়ে যেতে লাগলো। আমি ভাবছিলাম যে যদি সেদিনের স্বপ্নের মতো ঘটনা আজ বাস্তবে ঘটে তাহলে আমি কি করব। সেদিনের স্বপ্ন ছিল বলে বেঁচে গেছি, কিন্তু এটা তো বাস্তব। এটা ভেবেই ভয় আমার হাত পা ঠান্ডা হতে লাগলো। এরপর মেয়েটা আবার আমাকে বলল, ভয় পাবেন না, আপনার সাথে খারাপ কিছুই ঘটবে না। এই উঠানের গোলাপ গাছটার নিচে আমি আছি, আপনি এখন মাটি খুঁড়বেন এইখানেই আমাকে, আমার স্বামীকে আর আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় মাটি চাপা দিয়েছিল সেই ডাকাতগুলো। আপনি কবরটা খুঁড়বেন, এরপর এই কবরের নিচে যে তিনটা মানুষের কঙ্কাল দেখতে পাবেন, মাঝখানের কঙ্কালের গলার দিকে দেখবেন একটা স্বর্ণের চেইন রয়েছে। সেই চেইনটা আপনি আপনার কাছে নেবেন, কিন্তু সাবধান, সেই কঙ্কালগুলোকে ছুবেন না। এবার আবার কঙ্কালগুলোকে কবরেই রেখে মাটি চাপা দিয়ে দেবেন। এরপর যেভাবেই হোক এই হরিনাথ বাংলোতে একটা লাশ নিয়ে আসবেন আপনি। এরপর সে লাশটার গলায় এই চেইনটা পরিয়ে দেবেন। আপনার কাজ এখানেই শেষ। বিশ্বাস করুন, এরপর আর আমি আপনাকে বিরক্ত করব না, মুক্তি দিয়ে দেব। আর আমার কথা মতো যদি আপনি কাজগুলো না করেন তাহলে আপনার সাথে যা ঘটবে তা আপনি কোনোদিনই ভুলতে পারবেন না। মেয়েটার কথা শুনে ভয় আমি আর তাকে কিছু বলতে পারলাম না।
এরপর মেয়েটা মোমবাতির আলো দিয়ে ইশারা করে আমাকে উঠানের এক পাশে পড়ে থাকা একটি কোদাল দেখালো এবং বলল এই কোদাল দিয়ে সেই গোলাপ গাছটার নিচে খুঁড়তে। তখন ভয়ে তার কথা শোনা ছাড়া আমার আর কিছু করার সাহস ছিল না, তাই চুপচাপ উঠান থেকে কোদালটা নিয়ে মৃত গোলাপ গাছটার নিচের কবরটা খুঁড়তে শুরু করলাম। এত রাতে একটা কবর খুঁড়ছি, এটা ভেবে ভয় আমার হাত পা পুরোই ঠান্ডা হতে লাগলো। মেয়েটা আমার থেকে কিছুটা দূরেই মোমবাতি ধরে দাঁড়িয়েছিল। আমি কবর খুঁড়তে লাগছি, মাঝে মাঝে তার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম কি ভয়ঙ্কর তার চোখের চাহনি। মনে হচ্ছে এখনই আমাকে জীবন্ত গিলে খাবে। আমি দ্রুত কবরটা খোঁড়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার চোখে শুধু ভেসে আসছিল সেদিন রাতের সেই ভয়ঙ্কর কবরের দৃশ্যটা। আমার হাত পা যেন আর চলছিল না। আমি ভাবছিলাম এখন কবর খুঁড়ে যদি দেখি ভয়ঙ্কর সেই 3টা লাশ তাজা রয়েছে আর তারাও আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তাহলে আমি কি করব? হয়তো ভয়ে মরেই যাব। ধীরে ধীরে আমার কবর খোঁড়া প্রায় শেষ হয়ে গেল। ভয়ে তখন আমার নিঃশ্বাস প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, কিন্তু স্বপ্নের মতো কবরের ভেতরে কোনো সাদা কাপড় দেখিনি। হঠাৎ কবরের মাটিতে কি যেন একটা শক্ত জিনিসে পা লাগলো। পা লাগতেই সহজে আমি শিউরে উঠলাম। মেয়েটা তখনও সেই কবরের উপর থেকে মোমবাতিটা আমার দিকে ধরে দাঁড়িয়েছিল। এরপর আমি মোমের আলোতেই কবরের নিচে মাটিগুলো কোদাল দিয়ে সরাতে লাগলাম। মেয়েটা যা বলছিল ঠিক তাই হলো। আমি কবরের নিচে 3টা কঙ্কাল দেখতে পেলাম, 2টা বড় কঙ্কাল ও একটা ছোট কঙ্কাল। কঙ্কালগুলো দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম। কঙ্কালগুলো দেখতে এতটা ভয়ঙ্কর হতে পারে এটা আগে কল্পনাও করিনি আমি। কঙ্কালগুলো দেখে মনে হচ্ছিল এখনো কঙ্কালগুলোর শরীরে মানুষের পচা মাংস লেগে রয়েছে, জায়গায় জায়গায় রক্তের দাগ দেখা যাচ্ছিল। এছাড়া একটা বিচ্ছিরি গন্ধ আসছিল কঙ্কালগুলো থেকে। কবরের ভেতরে থেকে দাঁড়িয়ে অনেকগুলো কঙ্কাল দেখে আমার আত্মা যেন আর শরীরের ভিতরে থাকার মতো অবস্থায় ছিল না। কবরের ভেতরে দাঁড়িয়ে অনেকদিন আগে মারা যাওয়া মানুষগুলো কঙ্কাল দেখার অনুভূতিটাই অন্যরকম ছিল আমার। ভয় প্রতি মুহূর্তে যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। এরপর মেয়েটার কথা মতো মাঝখানের কঙ্কালটার গলার দিকে তাকালাম। দেখলাম আসলেই একটা স্বর্ণের চেইন সেখানে ছিল। আমি কঙ্কালটাকে না ধরে উপর থেকে কোনো মতে চেইনটা বের করে হাতে নিলাম। এরপর যেই কবরের উপরে মেয়েটাকে দেখতে যাব যে এইটা কি সেই চেইন নাকি যেটা আমাকে সে নিতে বলেছিল, হঠাৎ কবর থেকে উপরে তাকিয়ে দেখলাম উপরে ঘন অন্ধকার। সেই মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। মেয়েটা কবরের আশেপাশে কোথাও নেই। এরপর আবার যে কবরের দিকে তাকালাম, দেখলাম মোমবাতিটা মাঝখানে সেই কঙ্কালটার হাতে, যার গলা থেকে মাত্র আমি চেইনটা খুললাম। হঠাৎ সেই কঙ্কালটার হাতে মোমবাতিটা দেখে আমি পুরো ভয়ে শিউরে উঠলাম। জানি না এটা আমার মনের ভুল ছিল নাকি সত্যি। আমার মনে হচ্ছিল যে সেই কঙ্কালের চোখ দুটো ধীরে ধীরে আরো বেশি উজ্জ্বল আর ভয়ঙ্কর হচ্ছে। এরপর মনে হলো কঙ্কালটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। আমি এখনো কবরের ভিতরেই একা দাঁড়িয়ে রয়েছি, আর আমার সামনে এখন যেসব ঘটনা ঘটছে এদিকে ভয় আমার অজ্ঞান হয়ে যাওয়ার দশা। হঠাৎ আমার ভয় কারো বাড়িয়ে দিল কবরের উপরে উঠানে কারো জোরে জোরে হেঁটে আসার শব্দ। অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম যে কে আসছে হেঁটে।
হঠাৎ দেখলাম একটা লাইট হাতে দৌড়ে দৌড়ে রহিম চাচা আমার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে যেন আমার এই প্রাণটা আবার ফিরে আসলো। আমার ভয় অনেকটাই কমে গেল। এরপর রহিম চাচা এসে আমার দিকে লাইটটা ধরে আমাকে প্রশ্ন করলেন, বাবু, এত রাইতে আপনি এই বাড়িতে কেন, আর গর্তের ভেতরেই বা কি করেন? আমি রহিম চাচার এই প্রশ্নটা শুনে বেশ অবাক হলাম। রহিম চাচার চোখে শুধুমাত্র কৌতূহলতা দেখতে পেলাম, তার চোখে কোনো ভয় ছিল না। তাহলে কি রহিম চাচা এই কঙ্কালগুলো দেখে ভয় পায়নি? এরপর রহিম চাচাকে সেই কঙ্কালগুলো দেখাতে যাব, হঠাৎ দেখলাম আপনার সামনে কোনো কঙ্কাল নেই। আমি অবাক হয়ে গেলাম। একটু আগেও তো আমি এখানে কঙ্কালগুলোকে দেখেছি, এক মুহূর্তে কঙ্কালগুলো কোথায় উধাও হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না। সে মেয়েটাই বা কোথায় গেল? এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমার পুরো শরীর ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। আমি রহিম চাচাকে কিছু বলার আগেই অজ্ঞান হয়ে কবরের ভিতরে পুড়ে গেলাম। এরপর যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম নিজের ঘরে। আমি আমার ঘরের বিছানায় শুয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমার পুরো শরীর যেন অবশ হয়ে আছে। আমি আমার শরীর কিছুতেই নাড়াতে পারছিলাম না। আমার মাথার পাশে এখন রহিম চাচা বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে রহিম চাচা আমার কাছে এসে জানতে চায় আমি কিছু খাবো কিনা, কিন্তু তখনও আমার কথা বলার শক্তি নেই। এরপর রহিম চাচা একটা বাটিতে করে পানি নিয়ে এসে একটা রুমাল দিয়ে আমার পুরো শরীর মুছে দিচ্ছিল। আমি বেশ বুঝতে পারছিলাম যে কোনো একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আমার সাথে, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না, কারণ আমার পুরো শরীর এখনো অবশ হয়ে আছে। এর কিছুক্ষণ পর আবার আমার চোখটা লেগে গেল। এরপর যখন চোখ খুললাম তখন প্রায় অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা আর এখন অবশ নেই। আমি ভালো মতোই শরীর নাড়াতে পারছিলাম। এরপর আমি বিছানা থেকে উঠে বাড়ির উঠোনে গেলাম। দেখলাম রহিম চাচা মনমরা হয়ে চুপচাপ বসে রয়েছে। আমাকে ঘর থেকে বের হতে দেখে ছুটে আমার কাছে আসলো। এরপর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করতে শুরু করলো, বাবু, আপনি সুস্থ হয়েছেন? মেলা চিন্তায় পড়ে গেছিলাম আপনার নিয়ে। আপনার কি হয়েছিল গত রাইতে? আপনি একা একা ওই বাংলোতেই বা কেন গিয়েছিলেন, আর ওই গর্তেই বা কি করতেছিলেন? রহিম চাচার প্রশ্ন শুনে আমি কিছুক্ষণ চুপ থেকে তারপর তাকে সব কথা খুলে বলি। সে ডায়েরি পাওয়া থেকে গতকাল রাত পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা তাকে খুলে বলি। সেই হীরা, ডাকাত আর মিশির কথাও বলি তাকে। রহিম চাচা আমার কথাগুলো শুনে বেশ অবাক হয়। এরপর আমাকে বলে, এত কিছু যে আমার সাথে ঘটেছে এটা কেন আগে তাকে বলিনি? আমি বললাম, তুমি শুধু শুধু চিন্তা করবে তাই আর বলিনি। আর এমনিতেই আমার অশরীর উপর তেমন বিশ্বাস ছিল না, কিন্তু গত কয়েকদিনে আমার সাথে যা ঘটলো তাতে আমার অবিশ্বাসগুলো সব ভেঙে দিয়ে গেছে। এরপর রহিম চাচা কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভেবে আমাকে বলল, বাবু, এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করিলেন না। আমার পরিচিত এক কবিরাজ আছে যেই আত্মারে বশ কইরা পৃথিবী থেকে মুক্তি দিতে পারবে, আমি তারে লইয়া আইতেছি। এরপর রহিম চাচা আমাকে বাড়িতে একা রেখে চলে গেল পাশের গ্রামে সেই কবিরাজকে আনতে।
আজ কেন জানি দিনের বেলাতেও একা বাড়িতে আমার ভয়টারও বেড়ে যাচ্ছিল। আমি অপেক্ষায় বসেছিলাম যে কখন রহিম চাচা আসবে। এবার দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল, বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু রহিম চাচা এখনো বাড়িতে ফিরেনি। চাচার নাম্বারে কল দিলাম কয়েকবার, কিন্তু নম্বরটা বন্ধ আসছিল। এরপর হঠাৎ চারিদিকে প্রচুর ঝড় শুরু হয়ে যায়, প্রচুর বৃষ্টির সাথে বজ্রপাত। পুরো 1 ঘন্টা এমন চলার পর বৃষ্টি থামে, কিন্তু এরপরও রহিম চাচা বাড়ি ফিরেনি। এরপর সাহস করেই বাড়ি থেকে বেরিয়ে রহিম চাচাকে খুঁজতে রাস্তায় যাই। পুরো রাস্তা এবং পাশের গ্রামেও তাকে খুঁজলাম, কিন্তু পেলাম না। রহিম চাচা কোন কবিরাজের কাছে এসেছিলেন সেটাও জানলেও হয়তো তার কাছে গিয়ে রহিম চাচার খোঁজ করা যেত, কিন্তু এটাও আমি জানতাম না। এবার ভাবলাম হয়তো রহিম চাচা এখন সেই হরিনাথ বাংলোতে আছে। পরে আবার মনে হলো যে রহিম চাচাকে তো আমি এই বাংলো সম্পর্কে সব কথাই বলেছি, এত কিছু শুনেও এরপর সে আর সেই বাংলোর দিকে পা বাড়াবে না। এরপর রহিম চাচাকে খুঁজতে ব্যর্থ হয়েই বাড়ির পথে হাঁটা দিলাম। বাড়িতে পৌঁছাতে আমি পুরোই অবাক। দেখলাম রহিম চাচা বাড়ির উঠোনে বসে আছে। আমি দ্রুত তার কাছে গিয়ে প্রশ্ন করলাম, রহিম চাচা, তুমি কখন এলে? তুমি জানো আমি তোমার কত জায়গায় খুঁজেছি, কোথায় ছিলে সারাদিন? রহিম চাচা উত্তর দিল, আমি আপনার সব ঝামেলা শেষ করে দিয়ে আইলাম। মানে? আপনারে এরপরে আর কেউ বিরক্ত করবে না বাবু। সেই মাইয়েটার আত্মারে চির মুক্তি দিয়া দিছে। এখন আর হরিনাথ বাংলোতে আর কেউ থাকে না। কি বলছো তুমি? কিন্তু সেই মেয়েটার আত্মা তো আমায় বলেছিল যে সে যদি পৈশাচিক শক্তি না পায় আর তার প্রতিশোধ নিতে না পারে, তাহলে তার আত্মা কখনোই মুক্তি পাবে না। আর তার তো একটা মৃত শরীরের প্রয়োজন ছিল। হ্যাঁ বাবু, তাই আমি যেই কবিরাজ নিয়ে গেছিলাম ওই বাংলোতে, সে মেলা বড় কামের কবিরাজ। তার সবাই ভূতের কবিরাজ কয়। সে তার সব শক্তি দিয়ে সেই অভিশপ্ত মাইয়াটার আত্মারে ধ্বংস কইরা চির মুক্তি দিয়া দিছে। বললাম, তুমি আমাকে বাঁচালে রহিম চাচা, না হলে সে মেয়েটার আত্মা আমাকে পাগল কইরা ছাড়তো। তাই বাবু, কবিরাজ একটা কথা কইছে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? মানে আমাদের দুইজনরে আজকে রাইতের মধ্যে গ্রাম সাইরা শহরে চলে যাইতে হইব। 1 সপ্তাহ আগে আর এই গ্রামে আসা যাইব না। এই 1 সপ্তাহ এই গ্রামে থাকলে আপনার আবার বিপদ হইতে পারে। তাই এখনই আমাকে গ্রাম থেকে চলে যাইতে হইব। আবার 1 সপ্তাহ পর আমরা এইখানে আসুন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, 1 সপ্তাহের তো ব্যাপার। তুমি বরং ব্যাগটা গুছিয়ে নাও। এরপর রহিম চাচা বলল, ব্যাগ আমি আপনি আসার আগেই গুছিয়ে বিছানায় রাখা দিছি। আপনি ব্যাগগুলো দেখে নেন সবকিছু ঠিকঠাক নিছি কিনা। রহিম চাচার কথা শুনে যেন আমার মনটা শান্তিতে ভরে উঠল। যাক, অবশেষে মুক্তি পেল সানজিদা আফজাল মিশির সেই অভিশপ্ত আত্মা। সমাপ্ত হতে যাচ্ছে এই ডায়েরির গল্প। হয়তো আর কখনো এই ডায়েরিটা আমার কাছে ফিরে আসবে না। আর কোনো আত্মাও হয়তো রহিম চাচার বেশি আর আমার বাড়িতে এসে আমাকে ভয় দেখাবে না। সমাপ্ত হলো আমার পিশাচের ডায়েরি গল্পের। এখন আমি আর রহিম চাচা শহরে চলে যাব। হয়তো 7 দিন পরে এসে আবার নতুন করে নিজের জীবনটাকে গোছাবো। এরপর রহিম চাচা আর আমি শহরে চলে যাই। সেখানে রহিম চাচায় 7 দিনের জন্য একটা ভাড়া বাসায় ঠিক করেন। এরপর আমরা সেখানে থাকতে শুরু করি।
রহিম চাচা বলেছিলেন, কবিরাজ নাকি বলেছিল আমার মোবাইলটাও বন্ধ রাখতে, তাই আমি আমার মোবাইলটা বন্ধ করে রেখেছিলাম। এছাড়াও আমাকে কল দেওয়ার মতো কেউই ছিল না। শহরের জীবনটা আমার খুব একটি পছন্দ হয়নি, তাই দিনের বেশিরভাগ সময় আমি বাড়িতে বসে বসে বই পড়তাম। কিন্তু শহরে এসে রহিম চাচার মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। দিনের বেশিরভাগ সময় সে বাড়ির বাইরে থাকতো। আমি তার কাছে কারণ চাইতে চাইলে সে বলে সে নাকি এই শহরকে চিনছে আর জানছে ঘুরে ঘুরে। আমিও আর তাকে বাধা দেই না। হঠাৎ একদিন লক্ষ্য করলাম রহিম চাচার গলায় একটা স্বর্ণের চেইন রয়েছে। চেইনটা দেখে আমার খুব চেনা চেনা লাগছিল। হঠাৎ মনে পড়লো, আরে এটা তো সেই চেইনটা যেটা আমি সেদিন কবর করে মাঝখানের সেই কঙ্কালটার গলা থেকে নিয়েছিলাম। এই চেইনটার কথা তো আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু হঠাৎ রহিম চাচা এটা পেল কোথায়? এবার আমি অবাক হয়ে রহিম চাচাকে প্রশ্ন করলাম, রহিম চাচা, তুমি এই চেইনটা কোথায় পেলে? তখন রহিম চাচা বলল, যেই রাতে আপনার এই হরিনাথের বাংলো থেকে নিয়ে আসলাম সেই রাতে আপনার বিছানায় শোয়াইতে নিয়ে আপনার পকেটে এই চেইনটা দেখছিলাম। চেইনটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আপনারে না বললেই আমি ছিলাম, আর তখন থেকে পড়তাছি। আপনি এতদিন দেখেন নাই? কিন্তু রহিম চাচা এটাতে সেই অশরীরী মেয়ের গলার চেন, তুমি পড়লে তোমার বিপদ হতে পারে। তখন সে বলল, কিছুই হবে না বাবু, কবিরাজ মশাইরে দেখাইছি, সে বলছে এটাতে কোনো সমস্যা নেই। স্বর্ণের প্রতি রহিম চাচার কৌতূহল সেই আমার ছোটবেলা থেকেই দেখে আসছি, তাই তাকে আর কিছুই বললাম না। এরপর রহিম চাচা চুপচাপ ঘরে বসেছিল। পরের দিন সন্ধ্যাবেলায় আমাকে কিছু না বলেই রহিম চাচা বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন গেল। রাতে 12টা বেজে গেল, তাও রহিম চাচা বাড়িতে ফিরল না। আমি খুব চিন্তায় পড়ে যাই যে রহিম চাচা কোথায় গেল এত রাতে। সারা রাতে রহিম চাচার জন্য অপেক্ষা করলাম, কিন্তু সে আসলো না। পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হলাম রহিম চাচাকে খুঁজতে। যদিও নতুন শহর, কিছুই তেমন চিনি না, তাও সারাদিন তাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। এরপর সন্ধ্যাবেলায় হতাশ হয়ে বাড়িতে ফিরলাম। কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যে রহিম চাচা হঠাৎ কোথায় যেতে পারে। রাত তখন প্রায় 9টা। একা বাড়িতে বারান্দায় দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ মনে পড়লো যে কয়েকদিন ধরেই মোবাইলটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, তাই একটু চালু করলাম। এবার মোবাইলটা হাতে নিয়ে চুপচাপ বারান্দায় বসে বসে রহিম চাচার কথা চিন্তা করছি। হঠাৎ মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। কলেজটা দেখে দ্রুত কলটা ধরলাম, ধরে বললাম, হ্যালো, কে বলছেন? উত্তর আসে, হ্যাঁ, আমি কবিরাজ বলছি, যাকে নিয়ে রহিম হরিনাথ বাংলোতে গিয়েছিল। আপনাকে এতদিন কতবার কল দিয়েছি, আপনার মোবাইলে বন্ধ রেখেছেন কেন? আর আপনি এখন কোথায়? আপনি তো বলেছিলেন যে আমাকে মোবাইলটা বন্ধ রাখতে আর গ্রাম ছেড়ে শহরে চলে আসতে। রহিম চাচা তো আমাকে এটা বলল। আর আপনি বা আমাকে এতবার কল দিয়েছিলেন কেন? হ্যাঁ বলছি, আসলে আপনি যার সাথে গ্রাম থেকে শহরে গিয়েছিলেন সেটা আপনার রহিম চাচা না, এটা সেই অশরীরী মেয়েটার আত্মা। শহরে আপনি রহিম চাচার বেশে যার সাথে আছেন সেটা ওই মেয়েটারই আত্মা। সে তার খুনের প্রতিশোধ নিতে আপনাকে বোকা বানিয়ে শহরে নিয়ে গেছে, আর আপনার রহিম চাচা গ্রামেই মারা গিয়েছে। কি বলছেন এসব? এর মানেটা কি? আপনি সেই মেয়েটা সম্পর্কে জানলেন কিভাবে, আর এসব কিভাবে হলো?
রহিম চাচা এখন তাহলে কোথায় আছে? এরপর আর ওপাশ থেকে কোনো উত্তর আসলো না, শুধু একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম, মৃত্যু চিৎকার। এরপরে কলটা কেটে গেল। এরপর আমি কয়েকবার সেই নাম্বারে কল দিলাম, কিন্তু কলগুলো ঢুকলো না। আমি কবিরাজের কথা শুনিয়ে পুরোই অবাক হয়ে গেলাম। কি বলছে এসব সে? রহিম চাচা মারা গেছে, আর সেই অশরীরী মেয়েটার আত্মাটা রহিম চাচার বেশি এতদিন আমার সাথে ছিল। কিন্তু এসবে কিভাবে ঘটলো, এর উত্তর আমার কাছে নেই। আমি পুরো নির্বাক হয়ে গেলাম। এরপর চুপচাপ মনমরা হয়ে বারান্দায় থেকে নিজের ঘরে গেলাম। ঘরে গিয়ে বিছানায় যা দেখলাম, আমি পুরো অবাক হয়ে গেলাম। বিছানায় সেই ডায়েরিটা পড়ে রয়েছে। ডায়েরিটা বিছানা থেকে তুলে নিলাম। ডায়েরিতে যা লেখা ছিল তারপরে আমি পুরো নিশ্চল হয়ে গেলাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি সানজিদা আফজাল মিশি। আমি হরিনাথ বাংলোর সেই অভিশপ্ত আত্মা। কিন্তু আমার এই অভিশপ্ত আত্মা হয়ে ওঠার পেছনের গল্পটা তো আপনি ভালো করেই জানেন। আমি আপনার রহিম চাচাকে খুন করে তার শরীরে প্রবেশ করি এবং আপনাকে বোকা বানিয়ে এই শহরে নিয়ে আসি। বিশ্বাস করুন, আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার একমাত্রই লক্ষ্য সে নর পশুগুলোকে খুন করে আমার স্বামী আর মেয়েকে খুন করার প্রতিশোধ নেওয়া। আর এর জন্য আমি যে কোনো কিছু করতে পারি, যে কাউকে ব্যবহার করতে পারি। আর আমি তো আপনার কাছে ভালোভাবে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে সাহায্য করেননি। উল্টো আপনার রহিম চাচাকে দিয়ে আমাকে ধ্বংস করার চেষ্টা করেছেন। তাহলে এবার শুনুন, আপনার রহিম চাচাকে আমি কিভাবে খুন করেছি। রহিম চাচা অনেক বোকা আর লোভী। সে কবিরাজের সাহায্য নিয়ে আমার আত্মাকে ধ্বংস করতে হরিনাথ বাংলোতে আসেনি। সে এসেছিল আমাকে আটকে সেই হীরেগুলো চুরি করতে। এটাই তার সবচেয়ে ভুল আর বোকামি ছিল। সারাদিন খোঁজার পরেও যখন আপনার রহিম চাচা হীরে পায়নি, তখন সিরাতেও হীরে খুঁজতে থাকে, এখানে সেখানে গর্ত করতে থাকে। আর সে আরো বোকামি দেখিয়েছিল আপনার কাছে থাকা আমার অভিশপ্ত চেইনটা নিজের গলায় পরে হরিনাথ বাংলোতে এসে। আপনার রহিম চাচা পাগলের মতো চারিদিকে হীরা খুঁজে যাচ্ছিল, আর তখনই ঝড় আর বজ্রপাত শুরু হয়ে যায়। কিন্তু সে তার তোয়াক্কা করে না, সেটা খুঁজতেই থাকে সেখানে। এক পর্যায়ে একটা বজ্রপাত হয় আমার হরিনাথ বাংলোতে, এবং আমি এই বজ্রটা আপনার রহিম চাচার শরীরে নিক্ষেপ করি এবং সে মারা যায়। এবং এরপর আমার সামনে পড়ে থাকে শুধু আমার অভিশপ্ত চেইন পরা একটা মৃত শরীর। তার শরীরে প্রবেশ করার জন্য এর চেয়ে বেশি আমার আর কিছুরই প্রয়োজন ছিল না। এবং এরপর আমি আপনার রহিম চাচার শরীরে প্রবেশ করি। এরপর থেকে এখন পর্যন্ত আমি রহিমের বেশি আপনার সাথে রয়েছি। সেই হরিনাথ বাংলোতে কবিরাজকে আটকে রেখে আপনার সামনে রহিম চাচা সাজার অভিনয় করি এবং আপনাকে বোকা বানিয়ে শহর পর্যন্ত নিয়ে আসি। আপনার নিশ্চয়ই এখন খুব রাগ হচ্ছে এটা ভেবে যে আমি কোনো আপনার প্রিয় একজন মানুষকে খুন করলাম। কিন্তু এখন আমি আপনাকে যা বলবো তা শুনে আপনার নিজেরও ইচ্ছে হবে এখন রহিম চাচাকে আবার বাঁচিয়ে খুন করতে। আসলে আপনার রহিম চাচা এতটাও ভালো মানুষ না যতটা আপনি তাকে মনে করেন। সে একজন বেঈমান। আপনার বাবা, ভাই, স্ত্রী কিংবা ছেলে কেউই কিন্তু দুর্ঘটনায় মারা যায়নি। তাদের সবাইকে খুন করা হয়েছিল এবং
এটা করেছে আপনার এই রহিম চাচা। সেই আপনার বাবাকে খুন করে বলে দুর্ঘটনায় মারা গেছে। সেই আপনার ভাইকে পানিতে ডুবিয়ে খুন করেছে। সেই আপনাকেও অ্যাক্সিডেন্ট করে খুন করাতে চেয়েছিল, কিন্তু আপনার স্ত্রী আর সন্তান মারা গেল, আপনি কোনোভাবে বেঁচে যান। সে এসব করেছে শুধু আপনাদের সম্পত্তির লোভে আর ক্ষোভে। সে এরপরও আপনাকে অনেকবার খুন করতে চেয়েছে, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। থাক এসব কথা, আমি এর জন্য তাকে খুন করিনি। আমি খুন করেছি শুধু আমার প্রতিশোধ নেওয়ার জন্য। একটা শরীর চাই তাই। এখন থেকে আপনি মুক্ত। আপনাকে এই পিশাচের ডায়েরি বা আমি আর বিরক্ত করব না। আমি সেই নরপশুরগুলোর ঠিকানা পেয়ে গেছি। তাদের খুন করার সাথে সাথে আমিও মুক্তি পেয়ে যাব। ডায়েরিটা পড়ে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না ডায়েরির কথাগুলো, কিন্তু এগুলোই সত্য ছিল। এগুলোই বাস্তব কথার বাস্তবতা ছিল। পরের দিন সকালবেলা শুনতে পেলাম শহরের ডাস্টবিনের পাশে 4টা মাথা কাটা লাশ পাওয়া গিয়েছিল। তাদের কারোই হৃৎপিণ্ড আর মাথা খুঁজে পাওয়া যায়নি। এরপরে আমার গ্রামের বাড়িতে ফিরে চলে আসছি। এরপর থেকে আমার জীবন পরিণত বাংলো। রহিম চাচা, মিশি বা তার সেই পিশাচের ডায়েরি কিছুই আসেনি। আমার জীবনটা একাকিত্বের ভেতরেও কেমন যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমি ভালোই ছিলাম। গল্পটির নাম ছিল পিশাচ ডায়েরি। কলমে ছিলেন মাসুদ রানা এবং আমি পড়ে শুনিয়েছি ভয়ানক থেকে তাপস দাস। যদি আপনার কাছে আমার পাঠ করা এই গল্পগুলো শুনতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, মন্তব্য জানানোর জন্য সুন্দর একটি কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন কোনো গল্পের এবং রহস্যময় ঘটনার সাক্ষী হওয়ার জন্য। তাহলে চলুন চলে যাই আজকের এই গল্পের বাইরে, যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময় এবং ভৌতিক ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের কাছে মেইল পাঠানোর ঠিকানা www.taposdas580@gmail.com। অ্যাড্রেসটি কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা দেখতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, এই পর্বের আরও পর্বগুলো দেখার জন্য অবশ্যই ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে, পেয়ে যাবেন চ্যানেলের প্লে লিস্টে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো রহস্যময় ঘটনার নিয়ে।